আমাদের আজকের গল্প আমার একটাই যে তুই, লেখিকা সুরায়া সাত্তার উর্মি, পর্ব 22। আর ঠিক তখনই দরজার সাথে পিঠ ঠেকে গেল আমার। আর ইসুফ আমার দুপাশে দু হাত দিয়ে আটকে আমায় বন্দি করে নিলেন। পরে আমার দিকে ঝুঁকে বলল, তুই না ভয় পাস না আমাকে? পালাচ্ছিস কেন তাহলে? আমি লাজুক হাসে এদিক ওদিক তাকাতে তাকাতে বললাম, পাই না তো। তিনি আরেকটু ঝুঁকে এসে বললেন, আচ্ছা, তার নজর এদিক ওদিক করে কেন বলছিস? আমার দিকে তাকিয়ে বল, আমি দেখি তোর সাহসিকতা। আমি নিচের ঠোঁট কামড়ে তার দিকে তাকালাম। তিনি নিঃশব্দে হাসছেন। তার এই হাসিতে আমার ভিতরে তোলপাড় শুরু হয়ে গেছে। তাও নিজেকে সামলে তার চোখে চোখ রেখে বললাম, এই যে চোখে চোখ রেখে বললাম, ভয় পাই না আপনাকে। ইসুফ ভাই তার ঠোঁটের হাসি চড়া করে বললেন, বাহ, সত্যি তো সাহসী হয়ে গেছিস। এবার তোকে সাহসিকতার পরীক্ষা দিতে হবে। বলে আমাকে ছেড়ে চেয়ারে গিয়ে আগের মতো বসে পড়লেন চোখ বুজে। আমি তখন ভ্রু কুঁচকে বললাম, কি পরীক্ষা ভাইয়া? উনি সাথে সাথে চোখ খুলে এক বাসখায় দমক দিয়ে বললেন, ভাই ডাকবি না। ভাই ডাকলে আবার সেই জঙ্গলে ফেলে আসবো বেয়াদ্দপ। তার এমন বাসখায় দমকে পেলে চমকে গেল আমার। মিনমিন করে বললাম, তো কি ডাকবো? ভাইকে ভাই না ডেকে? ইসুফ ভাই ভ্রু কুঁচকে বললেন, তাহলে ভাই ডাক। আমার বউ করবো না তোকে, কখনো না। ডাক আর বেশি বেশি। ইসুফ ভাইয়ের কথায় চমকালাম আমি। এই লোকটির আজ কি হলো? এই কেমন কথাবার্তা? তাকে ভাই না ডাকলে ডাকবোটা কি আমি? তাই এক ভ্রু উঁচু করে বললাম, ভাই না ডাকলে কি ডাকবো? উনি এবার হাসলেন, লাজুক হাসি। সে হেসেই বললেন, বউ যা বরকে ডাকে তাই ডাকবি। আমি গোল গোল চোখে তাকিয়ে বললাম, কি ডাকে? বউ তার বরকে। ইসুফ ভাই চোখ মুখে বিরক্তি নিয়ে বললেন, উফ, এটা জানিস না তুই? আমি মাথা নাড়ালাম, এদিক ওদিক মানে জানি না। তিনি ছোট শ্বাস ফেলে বললেন, আমারই শেখাতে হবে? আচ্ছা শোন, তুই আমাকে ডাকবি, ওগো শুনছ, এদিকে এসো, এভাবে ডাকবি, বুঝলি? ইসুফ ভাইয়ের ওগো শুনছ কথাটা শুনে ভীষণ রকম হাসি পাচ্ছে। কি সুন্দর অভিনয় করে বলছেন কথাগুলো। হাসি আটকাতে না পেরে হেসে দিলাম আমি। তখন তিনি ধমকে বললেন, হাসছিস কেন? হাসার মতো কি বললাম? তার ধমকে চুপ আমি। নিজেকে সামলে বললাম, আচ্ছা ডাকবো। ইসুফ ভাই আবার চোখ বুজে রইলেন। কি করি এখন? ক্ষুধা পেয়েছে বড্ড। তাই তাকে তার কথা মতোই ডাকার সিদ্ধান্ত নিলাম। বললাম, এই যে শুনছেন? না না না, ওগো শুনছেন? ক্ষুধা লাগছে, চলুন না প্লিজ, খাবো। ইসুফ ভাইয়া ফিটফিট করে তাকিয়ে বললেন, এটা কেমনভাবে ডাকলি? মনে হচ্ছে তিতা করলা। মধু মিশ্রিত করে ডাক। শুনুন, আমার এসবে অভ্যাস নেই তো, আস্তে আস্তে হবে আর কি। প্লিজ চলুন, খাবো। ইসুফ ভাই তখন আরাম করে বসে চোখ বুজে বললেন, তা ঠিক আছে, বাট তোর সাহসিকতার পরীক্ষা এখনো বাকি। আগে পরীক্ষা দে, পরে সব। আমি অবাক হয়ে বললাম, কি পরীক্ষা? তখন তিনি চকিয়ে এমন একটি কথা বললেন যা শুনে হতভম্ব আমি। তিনি বললেন, কিসমি। আমি চমকে বললাম, কি? ইসুফ ভাই হাত দুটো টান টান করে আড়মোড়া নিতে নিতে বলল, কিস কর আমাকে। তার কথা শুনে ভয়ে মুখ চুপসে গেল আমার। অসহায়ভাবে বললাম, এসব কি বলছেন? আমি পারবো না। ইসুফ ভাই তাচ্ছিল্যের স্বরে বললেন, এই তোর সাহসিকতা? বলতে না বলতে ফুস করে চুপসে গেলি। আবার বলে ভয় পাই না। ইসুফ ভাইয়ার তাচ্ছিল্য নিয়ে কথা বলায় রাগ উঠল আমার। আমি মোটেও তাকে ভয় পাই না। পাই না, ব্যাস। কি গো, বাঘ নাকি ভাল্লুক? সে ভয় পেতে হবে? সামান্য একটা কিসি তো, ভয় পাওয়ার তো কিছু আছে। গো, তুই পারবি, সব পারিস তুই। গো হেড। ইসুফ ভাই চোখ বুজেছিলেন এই সুযোগ। হাডুডু খেলার মতো দৌড়ে টুপ করে গালের চুমু খেয়ে আবার দৌড়ে রুমে চলে আসলাম। এতে ইসুফ ভাই বিষম খেয়ে বসে আছেন, যা জানালা উকি দিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছি তার বিস্মিত মুখখানা। এবার বুঝুক আমি সব পানি। খাবার খেতে বসেছি, অধিবাসীদের খাবার। বুড়ি আজকে বাঁশ রান্না করেছে, কচি বাঁশ। এটা পাহাড়ি এলাকার অধিবাসীদের প্রিয় খাবার বললেও চলে।
আমি প্রথমে আবার খাবার দেখে নাক ছিটকালেও ইউসুফ ভাই খেয়ে যাচ্ছে দিব্যি। আর থেকে থেকে মুখের এমন ভঙ্গিমা করছে যেন এই খাবার থেকে সুস্বাদু খাবার আর একটিও নেই দুনিয়াতে। তার খাবারের স্টাইল দেখে আমারও লোভ লাগলো। আমিও মুখে দিলাম। সত্যি মজা, আর মজা করে খেতেও লাগলাম খুব করে। খাবার শেষে খাটের একপাশে শুয়ে পড়লাম আমি। ইউসুফ ভাই এসে আমার উপর প্রান্তে শুয়ে আমাকে কাছে টেনে নিতে নিতে বললেন, দূরে কেন তুই? আজ থেকে আমার বুথে থাকবি, কখনো দূরে থাকবি না, 1 ইঞ্চিও না। আমি কি বলবো বুঝলাম না, আবার বললাম না। তার বুক থেকে চুপটি করে তার বুকের বাম পামে ডিপ ডিপ করে ছন্দ ছন্দ শোনাচ্ছিল। আর ইউসুফ ভাই চোখ বুজে মাথায় হাত বোলাতে লাগলেন। আমার এখন লজ্জা ভয় কিছু লাগছে না, লাগছে তো একরাশ ভালো লাগা সুখ। হারিকেন নিভানো, তাই বাইরে থেকে চাঁদের আলো পড়ছে ঘরটিতে। এমন এক পরিবেশে দুজন এত কাছেই ভাবতে চোখের কোণে জল জমে উঠল আমার, খুশির জল। আমি মাথা উঁচু করে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে বললাম, একটা কথা জিজ্ঞেস করি? তিনি চোখ বুজে ঘুম জড়ানো কণ্ঠে বলল, আপনি আমাকে বাবুই পাখি কেন ডাকেন? কেন ডাকি তাই তো জানতে চাইছি। ইউসুফ ভাই হেসে ফেললেন আর বলেন, কারণ তুই সবার মনে নিজের জায়গা নিজে তৈরি করে ফেলিস। যেমনটি করে একটা বাবুই পাখি অন্য সব পাখিদের মতো না, সে ভিন্ন, সে থাকে নিজের তৈরি করা ঘরে, যার বিন্দু মাত্র অহংকার নেই তার। ঠিক তেমনি তুই সবার মনে বাসা করে নিস অল্পতে, আর তার জন্য কোনো অহংকার নেই তোর মনে, তাই তুই আমার বাবুই পাখি। ইউসুফ ভাইয়ের কথায় চলচল করে তাকিয়েছি তার দিকে। তা দেখে তিনি তার বুকে শক্ত করে আঁকড়ে ধরে বলে ওঠে, কাঁদিস না, ঘুমা এবার। আমিও চোখের জল মুছে তার বুকের সাথে লেপ্টে ঘুমিয়ে গেলাম। শান্তির ঘুম। সকাল হতেই খাওয়া দাওয়ার পাট শুকিয়ে আমরা তৈরি হয়ে নিলাম। বুড়ি সিএনজি এনে হাজির। তাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম খাগড়াছড়ি বাস স্ট্যান্ড। ঘন্টা খানেকের মাঝে এর মাঝে ইউসুফ ভাইয়ের সাথে নানান কথা হলো। তার মাঝে একটা কথাই লজ্জায় সিএনজি থেকে লাফ দিতে ইচ্ছে করলো আমার, কিন্তু তিনি তখন নির্বিকারভাবে বলে গেলেন, বাবুই পাখি, আমরা কিন্তু বিয়ের পর হানিমুনটা এই বুড়ির বাড়িতেই সারবো, বুঝলি? এখানে নো কম্প্রোমাইজ। আমি তখন তার কথায় লাল নীল হতে লাগলাম। তা খুব বুঝতে পেরে নানাভাবে টিপ্পনি কাটিয়েই গেলেন আমাকে। তার দুষ্টু মিষ্টি কথার মাঝে আফসোস করতে দেখা গেল। তিনি তখন বললেন, সাজেক থেকে ফিরে যাচ্ছি আজ। কত কিছু ভেবেছিলাম আমি, তোর দোহাতে মেঘকে স্পর্শ করাবো, মেঘ তখন লজ্জা পেয়ে তোর পানিতে ভিজিয়ে দেবে। আরও কত জায়গায় ঘোরার ছিল, কিন্তু হলো না। সমস্যা নেই, বেঁচে থাকলে আবার আসবো ইনশাল্লাহ। আমি শুধু তাহার কথাই শুনে গেছি। বাস স্ট্যান্ড আসতেই হাওমাও করে কেঁদে উঠল তিথি, নুসরা, বুসরা আমাকে জড়িয়ে ধরে। তাকে সামলে বললাম, ঠিক আছি আমি, কান্না করিস না তোরা। তখন পিছন থেকে রিয়া অপরাধীর সুরে বলল, কুহু, আপুর হয়ে আমি ক্ষমা চাইছি। সে যা করছে তা ক্ষমা করার মতো না, আমি সত্যি লজ্জিত। আমি রিয়াকে জড়িয়ে ধরে বললাম, তুমি ক্ষমা চাইছো কেন পাগল মেয়ে? আমার কারো ওপর কোনো ক্ষোভ নেই। রিয়া মিষ্টি হেসে জড়িয়ে ধরে আমাকে বলল, তুমি সত্যি খুব ভালো, আসি আমি। রিয়া বিদায় নিয়ে চলে গেল, আর এদিকে মেজদাকেও বিদায় নিয়ে চলে গেল। তিথির মুখটা তখন ছোট হয়ে গেল। মেজদাকেও মন খারাপ করে চলে গেছে। এরপর আমরা রওনা দিলাম নিজের গন্তব্য ময়মনসিংহে। পৌঁছাতে রাত হয়ে যায় আমাদের। বাড়ির ভিতর প্রবেশ করতে আচমকা আমার কেউ ঠাস করে চর বসিয়ে দিল। সামনে তাকে দেখি